হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। আজকে যে ঘটনাটা তোমাদের বলবো, সবাইকে বলবো একটা করে আগেই লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তোমাদের প্রথমেই আমি একটি ভিডিও ফুটেজ শো করব। দেন তারপর এই ফুটেজ রিলেটেড কিছু ঘটনা তোমাদেরকে বলবো। তারপর যাব আজকের একটি বড় ভয়ঙ্কর ঘটনায়। আর প্রথমে ফুটেজটা দেখো, সময় নষ্ট করব না, যাও দেখে এসো। সবাই দেখো, এই যে মেন রাস্তা, এই আমার মেন রাস্তা, এই গেট, এদিকে মিটার ঘর, এদিকে বারান্দার একটা গেট আছে, আর এদিকে ফাঁকা জায়গা, আর এই আমার জানলা, এদিকে পুরো ফাঁকা, পায়খানা বাথরুম আছে, আর এই একটা ঘর, আর এই একটা ঘর, এই ঘরে আমরা থাকি, আর এই ঘরটা বন্ধ। এইদিকে ডাইনিং। কাল রাতে এই দরজায় ঠকঠক করছিল 1:30টার সময়। আমি প্রথমে ভেবেছি যে তালা ভেঙে চোর ঢুকেছে, তার এমনি ঠকঠক করছিল, এরকম হচ্ছিল আওয়াজ। তো দর্শক বন্ধুরা, ফুটেজটা তোমরা দেখলে। তোমরা ফুটেজের মধ্যে আমাদের দিদিভাই যিনি ফুটেজটা শেয়ার করেছেন ওনার ভয়েসও শুনলে। আশা করি সেখানে দাঁড়িয়ে তোমরা বুঝতেই পারছো একটি সত্য ঘটনা আজ 2025-এ দাঁড়িয়েও ঘটছে। অনেকেই বলে ভূত বলে কোনো কিছু হয় না। তাহলে এই যে দিদিভাইয়ের গলার ভয়েস শুনলে, দিদিভাই আমাকে এর আগেও প্রায় 7-8 মাস আগেও ওনার বাড়ির ঘটনা আমাকে শেয়ার করেছিল। আমি ফুটেজ সহকারে তখনও তোমাদের দিয়েছিলাম ঘটনা। দিদিভাইয়ের বাড়িতে আজ এমন একটা অবস্থা, দিদিভাই বাড়িতে থাকতে পারছেন না। দিদিভাইয়ের বাড়ির অবস্থা খুবই খারাপ। রাতের বেলা এত জোরে কাঠের দরজাটা দেখতে পারলে এত জোরে ঠক 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 করে শব্দ করে, দিদিভাই রীতিমতো ভয় থাকে। এখনো পর্যন্ত দিদিভাই ভয় রয়েছেন। সন্ধ্যের পরে দিদিভাই আর ঘর থেকে বেরোন না, নিজেকে পুরো ঘরে আটকে নেন। সারা রাত বাড়ির যতগুলো লাইট আছে সব অন করে রেখে দেন। কোনো মতে দিদিভাই টিকতেই পারছে না সেই বাড়িতে। আমি যাব দিদিভাইয়ের বাড়িতে রিসেন্ট, খুব তাড়াতাড়ি তোমরা পুরো ভিডিও পাবে। আমি যাব। দিদিভাইয়ের বাড়িতে জিন আছে। দিদিভাইয়ের বাড়িতে জিন আছে, জিনের বাস। তার জন্য দিদিভাইকে তারা এমন উত্তপ্ত ভয়ঙ্কর ভয় দেখাচ্ছে যাতে দিদিভাই ওই বাড়িটা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়। দিদিভাই কিন্তু ডিসিশন নিয়েছে দিদিভাই ওই বাড়িতে থাকবেন না। প্রতি কটা মানুষের কিন্তু বাড়ি হয় স্বপ্নের বাড়ি। দিদিভাই দোতলা একটা বাড়ি করেছেন। সেই বাড়িটা যতই হোক উনি স্বপ্ন নিয়েই তো বানিয়েছিলেন, কিন্তু আজ থাকতে পারছেন না। এমনকি পুলিশ পর্যন্ত বাড়িতে ডাকা হয়, লালবাজার আসে, স্থানীয় লোকাল পুলিশ স্টেশন থেকে পুলিশ আসে। কারণ আমাদের দিদিভাইয়ের হাজবেন্ড মানে দাদা ভাই, উনি একজন প্রাক্তন পুলিশ অফিসার। ওনার বাড়িতে এরকম হচ্ছে, ভাবতে পারছো? যিনি এতদিন চোর ডাকাত তাড়িয়ে বেরিয়েছেন, চোর ডাকাত ধরেছেন, তার বাড়িতে আজকে ভূতের হামলা। সরি, ভূত বললে ভুল হবে, জিনের হামলা। আমি আসনে বসে দেখেছি দিদিভাইয়ের বাড়িতে জিন আছে। একটি রোগা পাতলা একটা ছেলের আত্মা, সেটাই জিন আছে। যা সে এরকম করে যাতে ভয়তে ওখান থেকে পালিয়ে যায়, আর তারা যাতে বাড়িটা কবজা করে নিয়ে থাকতে পারে। আর ওই বাড়িটা হবার আগেই ওখানে ওর বাসস্থান ছিল, তার উপরেই বাড়িটা করা হয়।
যার জন্য ওর জায়গা বলে ও থাকতে দিচ্ছে না। ও বলতে চাইছে এই বাড়িটা আমার, এই জায়গাটা আমার, আমার বাসস্থান, এখানে তোমরা কেন থাকবে। এর জন্য দিদিভাইকে প্রত্যেক দিন রাতে দিদিভাইয়ের ঘুম উড়ে গেছে, জ্বালাতন করছে, আওয়াজ করছে, ছাদে লাপাচ্ছে, গেটে টোকা দিচ্ছে। বলো না, স্বামী স্ত্রী দুজন একটা রুমে রয়েছে, যদি পাশের রুমের বাইরে যেখানে তোমরা দেখলে গ্রিলের রীতিমতো লক থাকে, ঢুকেই যে ঘরটা বন্ধ, সেই ঘরে ঠক 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 করে রাতের বেলা যদি কাঠের দরজার মধ্যে কেউ সমানে জোরে জোরে আওয়াজ করে, পাশের ঘরে তুমি ঘুমাতে পারবে? দিদিভাই তো এরকম হওয়াতে ভাবে বাড়িতে চোর ঢুকে গেছে, রীতিমতো ফোন করে। রাত 3টের সময় পুলিশ যায় ওখান থেকে, রাত 3টে অবধি পুলিশ বাড়িতে ছিল। ভাবতে পারছো? খুব তাড়াতাড়ি যাব ফুটেজ সহকারে ঘর। ছোট্ট করে একটা ইনসিডেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরকম প্রচুর ঘটনা আমার কাছে আসে। তোমরা অনেকেই বলো যে দিদিভাই তুমি ভুতুড়ে হোটেলগুলো ভিজিট করো। আমি গেছি, তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, সরাসরি করতে পারি না, তোমাদের আমি পরে দেখাই। আর এই দিদিভাইয়ের বাড়িতে যখন যাব আশা করি সরাসরি তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো চলো এবার আমরা নেক্সট ঘটনায় যাই। ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে, প্রশ্ন আছে। আমাদেরকে কমলা রায়চৌধুরী, উনি একজন প্রাক্তন স্কুল টিচার। উনি বলেন আমার জীবনে একটি ঘটনা, আমার নিজের চোখে দেখা ঘটনাটা আমি আজকে বলবো। অ্যাকচুয়ালি উনি একজন লেডিস হোস্টেল, সেখানে উনি পড়াতেন। স্কুলে যে লেডিস হোস্টেলগুলো হয় সেখানে। বলেন আমি আজকে যে ঘটনাটা বলছি সালটা ছিল 1991, 1991 সালে। আমার তখন বয়সটা খুব অল্প, অল্প বলতে ওই তখন 26-27 বছর, অল্পই বলা চলে। আমি তার ঠিক 2.5 বছর কি 2 বছর আগে স্কুলে শিক্ষকতা করার জন্য একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত চাকরি পাই, মানে স্কুলের। আমি যখন পড়াতাম সব মেয়ে, হোস্টেলও ছিল অনেক দূর দূরান্ত থেকে, সেখানে পঠন পাঠন করতো। অনেকে চলে যেত, আবার অনেকে দূর থেকে যারা আসতো সেইখানে আমাদের হোস্টেল ফ্যাসিলিটি ছিল। স্কুলের পেছনেই আমাদের বড় একটা হোস্টেল ছিল, সেখানে মেয়েরা থাকতো যারা দূর দূরান্ত থেকে আসতো। আর আমাদের স্কুল হোস্টেল যে ছিল সংলগ্ন, তার মধ্যে অনেক ফেসিলিটি ছিল। যারা থেকে পড়াশোনা করতো, যাদের মা বাবার আর্থিক অবস্থা একটু দুর্বল, যারা ঠিকমতো ফিস দিতে পারতো না, তাদেরকে বিনামূল্যে কাউকে হাফ এরকমভাবে, যেরকম সেকশন ছিল, যেরকম ক্লাস ছিল সেরকমভাবে নেওয়া হতো। আমাদের দিদিভাই বলেন আমার খুব ভালো করে মনে আছে, একটা মেয়ে ছিল যার নাম ছিল ইতি, ইতি দাস। মেয়েটার হাইট ছোটোখাটো ছিল, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, মুখটা একটু চ্যাপ্টা ধরনের, গোল, দেখতে ভারী মিষ্টি। মেয়েটি পড়াশোনায় খুব ভালো বা খারাপ বলবো না, মোটামুটি ছিল। আমার কাছে প্রত্যেকটা মেয়ে তাদের মনের কথা বলতো, কারণ আমি সবার সাথে খুব বন্ধুর মতো মিশতাম। কারণ যেই মেয়েগুলো বেসিক্যালি বাবাকে মাকে ছেড়ে, ভাই বোন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে মানে হোস্টেলে পড়ে আছে, তাদের লাইফ হচ্ছে একমাত্র বই, এক হচ্ছে সহ যারা বন্ধু থাকে মানে সহ বান্ধবী, আর এক হচ্ছে টিচার্সরা। আমাদের স্কুলে কিন্তু কোনো ছেলের প্রবেশ করা অনুমতি নেই। সে গার্ডই বলো মেয়ে ছিল, বা সুইপার বলো সেও মহিলা ছিল, সবই কিন্তু মহিলা, কোনো পুরুষ কিন্তু কোনো কাজে আসতো না। হ্যাঁ, যদি কোনো ইলেকট্রিশিয়ান আসতো তাহলে পারেই গার্ডে কিন্তু আমাদের টিচাররা থাকতো, তারা আসতো, এসে কোনো কিছু হট করে যদি কোনো প্রবলেম হয়, ইলেকট্রিকে তো বলা যায় না
ওইটা ওনারা সারিয়ে দিতে আসতেন। এছাড়া কোনো পুরুষ আমাদের স্কুলের মাটিতে পা দিত না। ইতি বলে মেয়েটির কথা কেন বলছি? ইতি বলে যে মেয়েটি ছিল, মেয়েটি আসে হচ্ছে হাওড়া থেকে, হাওড়ার কোনো একটা স্থান থেকে। মেয়েটিকে আমাদের হোস্টেলে দিয়ে যায়। মেয়েটির বাবা ছিল না, মেয়েটির মা খুবই দরিদ্র, দিয়ে যায়। আমার কাছেই মেয়েটিকে তুলে দিয়ে যায়। আমি সব কিছু করে মেয়েটিকে ঠিকমতো যারা থাকে হোস্টেলে তাদের সাথে বন্ধুত্ব ভাব করিয়ে দিয়ে ওকে একটা বেড দেওয়া হয়। আমাদের প্রিন্সিপাল ম্যাম বললেন ওই মেয়েটার বিনামূল্যেই পড়াশোনা হবে, থাকবে, কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা তার মায়ের কাছে ধার্য করা হয়। আর জামা কাপড় যা হয় সেগুলো আমাদের স্কুল থেকে বছরে সবাইকে একবার করে দেওয়া হয়, কোনো কোনো সময় দুবার করেও দেওয়া হতো, সরকার থেকে দিত। আর বাবা মা না থাকলে আমরা একটু এক্সট্রা ফেসিলিটি দিতাম। আর যা মা দিয়ে যাবে যাবে, সেটা কোনো ব্যাপার না, সেটা তো তার মা তার সন্তানকে দিতেই পারে। ঘটনাটা ঘটে ইতি একদিন সন্ধ্যাবেলা হোস্টেলের রুমে নিজেকে শেষ করতে যায়। হইচই পড়ে গেল। আমাকে হোস্টেল থেকে ফোন করলো, ফোন করে বলল, ম্যাডাম, ইতি বলে আপনি, ইতি দাস বলে একটি মেয়েকে আপনি অ্যাডমিট করিয়েছিলেন না, মেয়েটা আজকে বুঝতে পারলাম না ওর সাথে কি হলো, ও আজকে গলায় দড়ি দিতে গেছিল। আমি শুনে বললাম, হে ভগবান, কেন? ও তো এরকম কিছু আমি ওর মধ্যে মানে লক্ষ্য করি না যে অন্যমনস্কা বা কিছু ওর বয়সও সেরকম প্রেম করার না। আগে আমরা কি ভাবি, হয়তো প্রেমজনিত কোনো কেস, মা হয়তো ধরে দিয়ে গেছে, তাই হয়তো প্রেমিকার চিন্তা এটা করছে, তো মানে প্রেমিকের চিন্তায় এটা করছে, কিন্তু সেরকম তো কোনো ব্যাপার না। আমি ওই রাতেই আমার হাজবেন্ডকে বললাম যে আমাকে একটুখানি নিয়ে যাবে, আমি এখন একটু হোস্টেলে যাব। আমাকে বললো এত রাতে? আমি বললাম চলো না। তখন 7:30-8টা বাজে। তো আমার বাড়ি থেকে হোস্টেল আসতে প্রায় বাইকে 30 মিনিট সময় লাগে, 30-35 মিনিট। তো আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসে। আমি গিয়ে ইতিকে বললাম, সবাইকে বাইরে বের করে আমি বললাম তোমরা পাশের রুমে যাও, একটা রুমে গিয়ে তোমরা সবাই গল্প করো। ওই রুমে 4 জন ছিল ইতিকে নিয়ে। তো আমি ইতিকে বললাম, ইতি, তুমি আজকে এত বড় একটা পদক্ষেপ কেন নিতে যাচ্ছিলে? একটু মানে যদি ভুল কিছু হয়ে যেত, আজকে তোমাকে তো আমি আর খুঁজে পেতাম না, তুমি পরলোক গমন হয়ে যেতে, কেন করছিলে? তখন ইতি আমাকে বলল, আমি জানি না ম্যাডাম, আমি জানি না, বলে অঝরে কাঁদে। ওর বিষয়টা আমি সত্যি কথা বলতে কিছু বুঝে উঠতে পারিনি যে ও কাঁদছে কেন, ও কি ব্যাপার। বিগত বুঝিয়ে চলে আসার সপ্তাহখানিক পর ও আবার দ্বিতীয়বার পুনরায় গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। সেই দিনও ওরই সাথে থাকা একটি মেয়ে টুম্পা তার জন্য বেঁচে যায়। আবারও আমাকে বলে, কারণ যেতুনি মেয়েটি আমার দ্বারা ভর্তি হয়েছিল, মানে ওকে আমি অ্যাডমিট করিয়েছিলাম, আমি আবারও গেলাম, খুব ধমক দিলাম। প্রথমটা মানানো যায়, দ্বিতীয়বার না। খুব ধমক দিয়ে বললাম যেগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছেটা কি, কি করতে চাইছিস তুই বলতো ইতি? তখন ইতি কেঁদে আমাকে জড়িয়ে বলল, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমাকে এখান থেকে নিয়ে চলেন, আমাকে আমার মায়ের কাছে দিয়ে দেন, নালে আপনি আপনার বাড়িতে আমাকে রেখে দেন, আমি ঘর মুছবো, বাসন মাজবো, আপনার ছেলে মেয়ে থাকলে তাদেরকে দেখবো, আমি যাবতীয় ঘরের কাজ করব, আমি এখানে হোস্টেলে থাকবো না। আমি বললাম পড়াশোনা? বললো আপনি আমাকে করাবেন, আপনি স্কুল থেকে গিয়ে পড়াশোনা করাবেন, আমি বাড়িতে করব, আমি থাকবো না। আমি বললাম ডিগ্রিটা কে দেবে? আমি? কেন পাগলামি করছিস ইতি, তোর ভবিষ্যৎ নেই? আমি বিষয়টা বুঝলাম না। তার ঠিক 3 দিন পর ইতি হোস্টেল থেকে পালিয়ে যাবার চেষ্টা করলো, ধরে নিয়ে আসে তাকে, আমাদের গার্ড যারা মাসিরা থাকে তারা ধরে নিয়ে আসে। আবারও কমপ্লেন। আমি ইতিকে গিয়ে 2টো চড় মারলাম, জানি আমার উচিত হয়নি, ইতিকে আমি চড় মারলাম। ইতিকে আমি বললাম, ইতি, বাড়াবাড়িটা তোর বেশি হচ্ছে না? আমি বাড়িতেও নিয়ে যাব না, তোর বাড়িতেও তোকে যেতে দেবো না, তোকে বোর্ডিং স্কুলে আমি ভর্তি করে দেবো।
চার দেয়ালে বন্দি থাকবি। এখানে তো ছাদে উঠছিস, ফোন নিয়ে ঘাটাঘাটি করছিস, খেলা করছিস, সব কিছু করতে পারিস, তাই তো? সব কিছু আনন্দ আছে, টিভি দেখছিস, হল রুমে গিয়ে খেলা করছিস। হুম। কিন্তু বোর্ডিংয়ে এইসব হয় না, ওখানে দিয়ে দেবো তোকে, খাটবি আর খাবি, পড়াশোনা কিচ্ছু হয় না। ও আমাকে তখন বলল যে আমি হাত জোড় করে বলছি আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো না। ওর মুখটা দেখে আমার বড় করুণা হলো। জানি না যেন সেদিনকে, এর আগেও দুবার ও কেঁদেছে, সেদিনকে আমার পায়ে পড়ে ও কাঁদছে আমার চোখে, মানে বলে না ফেস টু ফেস, আই টু আই। ও আমাকে দেখে বলছে তুমি আমাকে নিয়ে চলো না, আমি এখানে থাকলে মরে যাব, আমি বলতে পারছি না, আমি বললে আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে নিয়ে চলো। আমি বললাম বললে মেরে ফেলবে? আমার কিছু একটা ডাউট হলো যে ওর সাথে আরও 3টে মেয়ে থাকে, ওদের খারাপ কোনো সময় বলছি না, দেখিও নি, শুনিও নি, কোনো কমপ্লেন আসেনি কারোর কাছে, তাহলে কি ওরা কোনো রকম ওকে চাপ দিচ্ছে? তার জন্য যেরকম কলেজে র্যাগিং হয়, আমি ওকে প্রিন্সিপালকে বলে আমার বাড়িতে নিয়ে আসলাম। দুদিন ছুটি ছিল, শনিবার রবিবার স্কুল ছুটি, আমি ওকে বাড়িতে আনি। তখন ও যেদিন আসে গুমড়ে গুমড়ে থাকে। আমি ওকে জিজ্ঞেস করলাম কিরে তুই গুমড়ে আছিস কেন, কি হয়েছে রে, বল ইতি, আমাকে বল। ইতি তখন আমাকে বলল আমি কিন্তু হোস্টেলে আর ফিরবো না, কথা দাও আমাকে আর নিয়ে যাবে না তুমি। আমি বললাম আচ্ছা কি হয়েছে বল। ও তখন আমাকে বলে যে প্রত্যেকদিন রাতের বেলা আমি দেখি আমার পাশে একটা মেয়ে শুয়ে থাকে। আমি বললাম হ্যাঁ তোদের ওই তো রুমে 3জন আছে, ওরা হয়তো কেউ তোর সাথে বদমাইশি করছে, বুঝেছিস, ওরা তো অনেক আগে, তুই তো পরে নতুন, ওই জন্য বুঝিস না বোকা মেয়ে। তখন আমাকে ইতি বলল না, ও আমাদের 3জন যে মেয়ে থাকে ওরা না, অন্য একটি মেয়ে, যাকে আমি সারা হোস্টেল সারা স্কুলে খুঁজেছি, এরকম কোনো মেয়ে নেই। ও শুধু রাতের বেলায় আমার পাশে এসে শুয়ে থাকে আর আমাকে শুধু একটাই কথা বলে আমার সাথে চল, আমি তোকে নিয়ে যাব, আমার সাথে চল, আমি খুব একা, আমার নামও ইতি, তোর নামও ইতি, আমরা 2 বোন। আমি তখন বললাম কি ফালতু কথা বলছিস, বল তোর পড়াশোনায় মন নেই, তুই ফাঁকিবাজি করছিস, তুই ফাঁকিবাজ মেয়ে, মায়ের কষ্টটা বুঝবি না, বাবা নেই, মা লোকের বাড়ি কাজ করে, একটু বোঝ। ইতি আমাকে তখন বলল দিদিমণি তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি যদি এবার ওখানে যাই আমি মরতে বাধ্য, কারণ আমি যেই দিন আসবো আগের দিন রাতেও আমাকে বলেছে ইতি তোর জন্য আমি অপেক্ষা করব এই বিছানায়, তুই কিন্তু আসবি। আমি জিনিসটা না সত্যি মানে না ফেলতে পারছি না নিতে পারছি কথাটা। একটা মেয়ে কেনই বা এরকম বলবে, কিন্তু একটা রুমের মধ্যে যদি ভূত প্রেতের কোনো কিছু হয়, যদিও আমি বিশ্বাস করি না, তাহলে পারে তো আরও 3টে মেয়ে আছে, ওরা তো 3টে বেটে শোয়, ওরাও তো বলতো কোনো কিছু, কই ওরা তো কোনো সময় সব বলে না। তাহলে কি ইতি আমাকে সব কিছু বানিয়ে বানিয়ে বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, তারপর যে ঘটনাটা ঘটলো, আমি ইতিকে বললাম ঠিক আছে তুই 2 দিন থাক, আমি দেখছি। আমি ঠিক সোমবার দিন যখন আমি স্কুলে যাই, তখন আমি হোস্টেল চত্বরে একবার হেঁটে হেঁটে গেলাম দুপুরবেলা, গিয়ে পুরনো যারা আছে ওখানে আমি তাদেরকে জিজ্ঞেস করি, পুরনো যেরকম ধরো 2জন মাসি ছিল গার্ড দিত গেটে, তারপরে যারা সুইপার থাকে তারা অনেক পুরনো, তো আমি ওদের সাথে কথা বললাম। আচ্ছা আমি তো 2-2.5 বছর জয়েনিং করেছি, এরকম বিল্ডিংয়ের নাম বলে আমি বললাম বেড নম্বর বিল্ডিং নম্বর বলে জিজ্ঞেস করতে থাকলাম 2জনকে যে এরকম কি কোনো অভিজ্ঞতা আছে এখানে যে কেউ এরকম পড়তে এসে হোস্টেলে থেকে মারা গেছে। তখন 2জন মাসির মধ্যে একজন বলল না 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 দিদি, এরকম কিছু তো এই হোস্টেলে হয়নি, এই হোস্টেলে এরকম কোনো বদনাম নেই। কিন্তু আর একটা মাসি তখন বলল এই তুই চুপ কর, তুই জানিস তুই কথা বলছিস, চুপ কর। তখন তাকে বলে তুই তো ঢুকেছিস 2 বছর, তুই 2 বছর 3 বছর আগে এই যেই আমি নাম বলি সেই হোস্টেলের কামরা কক্ষর কথা বলে,
হ্যাঁ, ওখানে একটা মেয়ে থাকতো, সেই মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গেছিল। আমি বললাম আচ্ছা। আমাকে তখন বলল, আচ্ছা ম্যাডাম দিদি, আপনি কেন জিজ্ঞেস করছেন হঠাৎ এই কথা? আর ওই ইতি বলে মেয়েটা আপনার সাথে যে গেছে ও এলো না তো, আজকে তোকে দেখলাম না। আমি বললাম না, ও আর আসবে না, ওকে আমি পড়াবো অন্য জায়গায়, ও আমার বাড়িতে থাক। আমারও বাড়িতে একটা মেয়ে লাগতো, আমার তো বাচ্চা ছোট, ও থাক, দেখাশোনা করবে, পড়াশোনা করবে। আমি প্রিন্সিপাল ম্যাডামকে ফোন করলাম। ম্যাডাম ফোন ধরে প্রথমে না 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 করলো। তারপর ম্যাডাম আমাকে রাত্রে 9টা 9:30টার সময় ফোন করে আমাকে বলল যে শোনো, তুমি আমাকে যা জিজ্ঞেস করেছিলে সেটা সত্যি, কিন্তু তুমি এটা কি করে জানলে? তুমি তো অনেক পরে আমাদের স্কুলে এসছো। আমি তখন পুরো ঘটনাটা বললাম। তখন বলল, হ্যাঁ, রেকর্ড চেক করে জানায় ওই মেয়েটার নামও ইতি ছিল, আর ওই মেয়েটাও খুব গরিব ঘরেরই মেয়ে ছিল। মেয়েটা অ্যাকচুয়ালিও ওখানে থাকতে চাইতো না, ওর মন বসতো না, যার কারণে মানে হয় না, অনেকে মানিয়ে নিতে পারে না। ওর ওখানে না খুব চাপ লাগতো, মনে হতো পড়াশোনার খুব প্রেশার। ও না মানে গুমড়ে গুমড়ে থাকতো, কারোর সাথে মিশতে পারতো না। 2 মাস 21 দিন মতো ছিল, তারপর নিজেই সুসাইড করে মারা যায়। ভাবো, ওই মেয়েটার আত্মা, ওই মেয়েটার নাম ইতি ছিল। তাহলে কি এই মেয়েটার নাম ইতি বলে এর সাথে কানেক্ট করেছে? কারণ আরও 3টে মেয়ে থাকে, কেউ কিন্তু এরম অভিজ্ঞতা ভয় পাওয়ারও বলেনি। দর্শক বন্ধুরা, ঘটনাটা এতটাই শেষ। প্রশ্ন হচ্ছে, আমাদের দিদিভাই আমাদের দিদিভাই কত সালে স্কুল জয়েনিং করেছিলেন? কত সালে স্কুল জয়েনিং করেছিলেন? একটাই প্রশ্ন, আমি জানি তোমরা সবাই পারবে। চলো কমেন্টের নামগুলো পড়ে নিই। আগামীকাল সকালবেলা আমি যাচ্ছি ক্যানিং থেকে ডোমজুর থেকে নৈহাটি, তারপর বাড়ি। কালকে আমার অনেক জায়গায় ভিজিট করতে হবে, অনেকগুলো কাজ আছে। তো চলো। হ্যাঁ, ঘটনা পাবে, চিন্তা করো না, যত কষ্ট হোক একটু লেট নাইট হবে, ঘটনা পাবে। নেহা মাইতি, স্বাতি ব্যানার্জি, পাপ্পু দে ভাই, সন্তুর দুনিয়া, রূপা দে, সন্তুর দুনিয়া, মৌরয়, তারপরে কমেন্ট করেছো সৌরভ কুমার ঘোষ, তারপর কমেন্ট করেছো জিৎ, তারপর সন্তুর দুনিয়া, নুওয়ান ভাই। তোমরা ভাবছো আমি কি করছি? আমি তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি। রীতিমতো এখানে একটা শব্দ হচ্ছে, জানি না মাইকে তোমরা পেয়েছো কিনা। ঠিক আছে, ল্যাপটপের এখানে শব্দ হচ্ছে, বুঝতে পারছি না কি। ইলেকট্রিক পাস তো বুঝতেই পারছো, এমনি তো ভয় আমি পাই না। তারপর চলো কন্টিনিউ করি। নোয়ান ভাই, তারপরে স্বপ্না বাচাল দিদি ভাই, তারপরে টুকুর সাবারবাল, সন্তুর দুনিয়া, রূপা দে, প্রদীপ দাস, ডলি বসু। অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। টুকু সাবারবাল, তারপরে ডলি বসু, তারপর ইয়োর পন্না, সন্তুর দুনিয়া, আবারও সন্তুর দুনিয়া, তাপসী। সবাই সঠিক উত্তর দিয়েছো, 2-1জন ভুলও বলেছো। টুকু সাবারবাল, টিনা আচারিয়া, নীলিমা সিংহ, পিন্টু ঘোষ, রাজীব জাসওয়াল, মণিদীপা ব্যানার্জি ঠিক বলেছ। রাজা মল্লিক, সুপর্ণা শীল কুন্ডু। তারপর কি বলেছো হোটেল, আমি বুঝতে পারলাম না। তুমি হোটেল নিয়ে কেন পড়েছো আমি সেটা বুঝতে পারছি না। আমি বলেছি তো জানিয়ে দেবো। তারপরে হচ্ছে সর্বাণী ডেলি লাইভ, প্যান্থার গেমিং ওয়াইটি, লতিকা নন্দী। তোমার মেয়ের নাম আমি কালকে বলেছি কিন্তু। তারপর হচ্ছে সুমনা ভট্টাচার্যা, লতিকা নন্দী, হোয়াইট কিং বনু, লাভ ইউ টু বনু। কালকে কিন্তু যাচ্ছি আমাদের এই বনুর বাড়িতে, ডোমজুর। আচ্ছা, হোয়াইট কিং বনু। অবশ্যই ঘটনা মধ্যে তোমরা পাবে, কথা দিয়ে দিলাম। বনু শুনবে জানি, যাব আমি কিছুটা হলেও। আমাদের পরিবারের মানুষকে তোমরাও তো দেখতে চাও, কমেন্টে লিখো।
কারণ প্রত্যেক দিন আমাদের হোয়াইট কিং বনু লাভ ইউ লেকে অনেক কথাও হয়। আর আমরা চাই এরম এরম করে আমরা সবাই সবাইকে দেখতে পাই, তাই না? ক্যামেরায় অবশ্যই নেব, আর ভিডিওতে একটুখানি এক ঝলক দিয়ে দেবো। আব্দুল হক ভাই, বিদ্যুৎ দিঘার, এসকে কালিম দাদা ভাই, বিক্রম শাহ, কিং কোপরা, সুজাতা দাস, সামির বিশ্বাস, তারপরে সুজাতা দাস, সুপর্ণাদি, শোভা ডি কস্টা, স্বপন রাউত, আচ্ছা ঋতু, তারপর টুকাই বেরা দিদিভাই, তারপরে সৌরভ দে, রেশমি ভট্টাচার্যা, গীতা দাস দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা দিদিভাই, তোমার মুখটা ভারী আমার খুব মিষ্টি লাগে। তারপরে কমেন্ট করেছে শ্বেতা সাউ, তারপর পরপর 2, 3, 4, বাহ, লাভ ইউ দিদি, লাভ ইউ বনু, লাভ ইউ টু বনু। তারপরে মধুমিতা মাইতি, তারপরে শ্বেতা সাউ, সৌমেন শর্মা। আচ্ছা সৌমেন শর্মা, আপনি বলেছেন দিদিভাই ঘটনা বলার নাটকটা খুব ভালো লাগলো। সত্যি, আসলে তো অ্যাকচুয়ালি আমি সিরিয়াল করি না, তো একটু নাটক জানি। আসলে নাটক কি বলেন তো, আমরা রিয়েল লাইফে সবাই করি, আপনিও করেন, আপনার বাড়ির আত্মীয় পরিজনও করেন। আসলে আমাদের মানুষের জীবন মানেই একটা নাটক মঞ্চ, আমরা সবাই নাটক করছি। আপনি শুধু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, বাড়িতে করছেন, আমি ইউটিউবের মতো একটা এত ভালো বাসা মানুষের পেয়েছি, তাই আমি এখানে বসে নাটক করছি। তফাৎ শুধু এইটাই, আমার একটা জায়গা আছে নাটক দেখানোর, আপনার নেই। রেশমি ভট্টাচার্যা, পূর্ণিমা দাস, আপনজন, আচ্ছা বলেছো অন্য দিনের তুলনায় তোমাকে আজ খুব ফ্রেশ লাগছে। আচ্ছা, তারপরে শঙ্কলতা দাস, আচ্ছা, তারপরে সন্ধ্যা মণ্ডল। তো চলো আজকে সবার নাম বললাম, আর কিছু কিছু উদ্গত মানুষ আসে যাদের মুখের ভাষা অতি জঘন্য, মানে তাদের মা বাবা বোন ভাই থাকলে তাদের সাথেও এরকমভাবেই কথা বলে। কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে যদি এসে এত নোংরা কমেন্ট করতে পারে, তাহলে পারে কি আর বলা যায়, বাড়িতে কি করে চার দেয়ালের মধ্যে, ভাবতে পারছো? এত ছোট লোক। যাই হোক, হ্যাঁ ছাড়ো, বাদ দাও, আমি তার কমেন্টটা হাইড করে দিয়েছি, আর করতে পারবে না জীবনে কোনো দিন। আজকের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাতে 10:30 থেকে 11টার মধ্যে। কালকে অনেকগুলো কাজ আছে। লাভ ইউ টু, সবাইকে অনেক অনেক ভালোবাসা, গুড নাইট, চল।